আজকের আমরা যে টপিকসটা আলাপ করব সেটা হলো আমাদের ওয়ার্ডের বলতে পারো যে প্রায় 30 to 40% পেশেন্ট এই রোগে ভোগে। সেটা হলো পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ বলতে অনেক রকম রোগ আছে। আমাদের রক্তনালী যেগুলো পেরিফেরিতে থাকে, মানে লিম্বে থাকে, আপার লিম্ব, লোয়ার লিম্ব, এই ছোটো ছোটো যে ভেসেলগুলো আছে, স্মল ভেসেল বা মিডিয়াম সাইজ ভেসেল, এগুলোতে অনেক ধরনের রোগ হয়। একটা ওয়ান অফ দ্য মোস্ট কমন হলো অ্যাথেরোস্ক্লেরোসিস। কোলেস্ট্রল যে জমা হয় রক্তনালীতে, হলে রক্ত প্রবাহ কমে যায়। রক্ত প্রবাহ কমে গেলে বিভিন্ন ধরনের আলসার হবে, ঘা হবে, গ্যাংগ্রিন হবে। এটা ওয়ান অফ দ্য মোস্ট কমন। ঠিক এরকমই আরও একটা রোগ আছে, সেটা হলো বার্জার্স ডিজিজ, যেটা আমাদের আজকের টপিকস। পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের মধ্যে আরেকটা হেডলাইন যেটা, সেটাকে আমরা বলি বার্জার্স ডিজিজ। রেনল্ডস ডিজিজও আছে এরকম একটা, রেনল্ডস নাম শুনেছ? রেনল্ডস ডিজিজ, এটাও একটা আননোন কজ। বিভিন্ন স্পাজম হয়, এই ছোটো ছোটো ভেসেলগুলো হয়ে গ্যাংগ্রিন হয়, আঙ্গুলগুলা, মানে বিভিন্ন টোগুলো, তারপরে ফিঙ্গারগুলা গ্যাংগ্রিন হয়ে পচে যায়, আঙ্গুল ফেলে দিতে হয়, বাদ দিতে হয়। এটাও খুব কমন আমরা পাই মোটামুটি। তো যাই হোক, আমাদের সার্জিক্যাল এই যে ডিজিজগুলো আছে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট কমন হলো বার্জার্স ডিজিজ। তুমি যদি ওয়ার্ডে যাও দেখবা বারান্দায় অনেক ধরনের রোগী আছে। এরা দিনের পর দিন এত পরিমাণ কষ্ট পাচ্ছে, ইউ ক্যানট ইমাজিন, যে তারা পা ধরে বসে আছে, কেউ পাটা উঁচু করে বসে আছে, নির্ঘুম রাত, মানে দিনের পর দিন নির্ঘুম রাত, ঘুমাইতে পারে না, এত পরিমাণ ব্যথা, শুধু হাতের মধ্যে পাটা নিয়ে বসে থাকে উঁচু করে। তো এই যে রোগগুলা, এই রোগগুলো এই যে বার্জার্স ডিজিজের অন্তর্ভুক্ত বেশিরভাগই। এবং তুমি খেয়াল করলে দেখবা যে এই রোগীগুলো মিডল এজ, বয়স খুব বেশি না, মোটামুটি 20 থেকে 40 বছর বয়স। সাধারণত মেল বেশি, মেল প্রিডমিনেন্স। এবং ইয়াং বয়স, যে বয়সে কাজ করে খাওয়ার কথা, সেই বয়সে অকেজো, মানে লাইফ লিড করতেছে এই ধরনের রোগে যে ভোগে যে রোগীগুলো আর কি। তাহলে এই রোগটা সম্পর্কে আমাদের একটু জানা উচিত, বোঝা উচিত। এটা আর কিছুই না, এটা হলো বার্জার্স ডিজিজ। এবং বার্জার্স ডিজিজের আরেকটা নাম আমরা বলি থ্রোম্বো অ্যানজাইটিস অবলিটারেন্স। থ্রোম্বো অ্যানজাইটিস অবলিটারেন্স। থ্রোম্বো মানে থ্রোম্বাস, অ্যানজাইটিস মানে ইনফ্লামেশন অফ দ্য ভেসেলস, ব্লাড ভেসেল, মেনলি আর্টারি। আর অবলিটারেন্স মানে অবলিটারেশন হয়ে যাওয়া। তাহলে ইনফ্লামেশন হয় কিছু ভেসেলসের, এবং এটা প্যান আর্টারাইটিস। যে 3টা লেয়ার আছে, টিউনিকা, ইন্টিমা, মিডিয়া এবং এক্সটার্না, এই 3টা লেয়ারেই ইনফ্লামেশনটা চলে যায়। প্যান আর্টারাইটিস, প্যান মানে পুরাটা। এটা একটা ইনফ্লামেটরি ডিজিজ, বাট এক্স্যাক্ট কজ ইজ আননোন। কিন্তু যদিও এক্স্যাক্ট কজ আননোন আমরা বলছি, তারপরে দেখা গেছে যে এই বয়সের এই পুরুষ লোকগুলোর মধ্যে যদি স্টাডি করে দেখা যায়, তাহলে দেখা গেছে এদের বেশিরভাগ, একদম 99.9% লোক স্মোকার, স্মোকিং করে এরা। এই স্মোকার বা চেইন স্মোকার যেটাই বলো না কেন, এই স্মোকিং যারা করে, এই মিডল এজড মেল পারসন, এবং বিশেষ করে এরা হয় হলো পোর সোশিও ইকোনমিক কন্ডিশন। এদের অবস্থা খুব একটা ভালো না, মানে একদম সমাজের অবহেলিত পার্সন, যারা কষ্ট করে খাওয়া দাওয়া করে, কষ্ট করে যারা ইনকাম করে, ডে লেবার, হ্যাঁ, বিভিন্ন ধরনের ডে লেবার যারা, অথবা বিভিন্ন দোকানে কাজবাজ যারা করে, ওয়েটার, হ্যাঁ, এই ধরনের যে যারা আছে, এদেরই সাধারণত এই রোগটা হয়। এবং বেয়ার ফুটেড দেখলে দেখবা যে তাদের পায়ে জুতা পর্যন্ত নাই। বেয়ার ফুটেড পার্সন যারা, লো সোশিও ইকোনমিক কন্ডিশান, মেল প্রিডমিনেন্স, এবং এরা স্মোকার, এই ধরনের পার্সন যারা আছে, তারা দেখবা যে বিশেষ করে হাতের চেয়ে আবার পায়ে বেশি হয়। লোয়ার লিম্ব ইজ মোর কমন দ্যান আপার লিম্ব, এবং ইউজুয়ালি ইট অকার্স অ্যাট দ্য মোস্ট পেরিফেরাল পার্ট।
মোস্ট পেরিফেরাল পার্ট যেগুলা, যেমন আমাদের আঙ্গুলের টোজ, টোজ দিয়ে শুরু হয়, এটা একদম পুরা ডিস্টাল পোর্শন, যেটা মোস্ট পেরিফেরাল পোর্শন। এবং এটা হয় সাধারণত স্মল টু মিডিয়াম সাইজ আর্টারি, স্মল টু মিডিয়াম সাইজ আর্টারি, লার্জ আর্টারিতে হয় না। দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রে স্মল এবং মিডিয়াম সাইজ যে আর্টারিগুলো আছে সেই আর্টারিগুলোতে হয়, ভেন না, আবার ভেনের চেয়ে আর্টারিতে কমন। আবার আর্টারির মধ্যে হলো স্মল টু মিডিয়াম সাইজ যে আর্টারিগুলো আছে সেটাতে কমন। তাহলে যদি আমরা পায়ে দেখি, তাহলে পায়ে দেখবা ইউজুয়ালি পপলিটিয়াল অ্যান্ড বিলো নি, পপলিটিয়াল অ্যান্ড বিলো নি যে আর্টারিগুলো আছে এগুলোতে বেশি, ফিমোরাল আর্টারিতে দেখা যায় না। তাহলে আমরা সাধারণত দেখি পপলিটিয়াল আর্টারি এবং এর নিচে কী আছে, অ্যান্টেরিয়র টিবিয়াল, পোস্টেরিয়র টিবিয়াল এবং আর্টারিয়া ডরসাল স্পেডিস, এই যেগুলোতে আছে এইগুলোতে এইগুলো বেশি হচ্ছে। ফিমেলদের কম, মেলদের বেশি। এবং মেলদের মধ্যে আবার যারা হাই সোশিও ইকোনমিক কন্ডিশন যারা, তাদের কি হয়, তাদের হয় অ্যাথেরোস্ক্লেরোসিস। হ্যাঁ, যারা মানে হাই সোশিও ইকোনমিক কন্ডিশন, ওয়েস্টার্ন না, যারা ওয়েস্টার্ন, ওদের যেই তুমি বার্জার্স পাবা না, বার্জার্স ডিজিজ ওদের নাই। ওয়েস্টার্ন কান্ট্রিতে যারা, ওরা দেখা গেলো অ্যালকোহল খাচ্ছে, তারপরে এই টোবাকোর বিভিন্ন উন্নত ফর্মুলা যেগুলো আছে সেগুলো খাচ্ছে, তাদের ক্ষেত্রে যেটা হচ্ছে, তাদেরও কিন্তু এই ধরনের রোগ আছে, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, বাট দে আর অ্যাথেরোস্ক্লেরোটিক। তাদের যদি তুমি এক্সামিন করো দেখবা যে তাদের এই রক্তনালীগুলো চিকন হয়ে গেছে ডিউ টু কোলেস্ট্রল ডিপোজিশন। তাদের ফ্যাটি ডায়েট খায়, হ্যাঁ, এবং টোবাকো খায়, যে জিনিসই খাক না কেন তাদের ক্ষেত্রে রোগটা আলাদা, রোগের ধরনটা আলাদা। ওদের দেখবা ডিপ ভেন থ্রোম্বোসিস, তারপরে যে অ্যাথেরোস্ক্লেরোসিস, এমআই, হ্যাঁ, এগুলো বেশি। তাহলে আমরা বার্জার্স ডিজিজ সম্পর্কে অনেক কথাবার্তা জানলাম এখনও পর্যন্ত, তাই না? যে এটা একটা আননোন ইটিওলজিক্যাল, বাট দেয়ার ইজ স্ট্রং রিলেশান উইথ স্মোকিং। মিডল এজ পার্সনদের হয়, মেলদের হয়, মোস্ট পেরিফেরাল পার্টে হয়, সাধারণত বিলো নি ডিজিজ, এটা নির নিচে ছাড়া উপরে আমরা খুব একটা পাই না। এবং বিলো নি ডিজিজ যেহেতু সাধারণত পপলিটিয়াল অ্যান্ড বিলো যে আর্টারিগুলো আছে মিডিয়াম এবং স্মল, এগুলোতে এই রোগটা হয়। আপার লিম্বে খুবই কম হয়, আপার লিম্বে সাধারণত খুব বেশি দেখা যায় না। আপার লিম্বের যে ডিজিজগুলো হয় এটা আবার রেনল্ডস ডিজিজ বেশি, মহিলাদের হয় বেশি, যারা মহিলা তাদের হয়। এবং রেনল্ডস ডিজিজ আননোন ইটিওলজি, রেনল্ডসও কিন্তু আননোন ইটিওলজি। ওদেরও দেখবা যে অনেক সময় কোল্ড, শীতকালে বেশি হয়, কোল্ড সেন্সিটিভ বেশি, মানে একটু কোল্ডে গেল হঠাৎ করে হাতের রক্তনালীগুলো স্পাজম হয়ে কালো হয়ে শুরু করলো, এটা মহিলাদের হয়। আরও আমরা জানলাম যে বার্জার ডিজিজগুলো লো সোশিও ইকোনমিক কন্ডিশনের হয় এবং বেয়ার ফুটেড যারা পায়ে অত সুন্দর জুতা নাই এদেরই হয়। এবং এটা যেহেতু আর্টারিয়াল ডিজিজ, ইস্কিমিক ডিজিজ, এবং এটার আরেক নাম আমরা জানলাম যে থ্রোম্বো অ্যানজাইটিস অবলিটারেন্স। এবং যেহেতু এটা আর্টারিয়াল ডিজিজ, আর্টারি যদি বন্ধ হয়ে যায়, রক্ত সাপ্লাই যদি বন্ধ হয়, তাহলে সেখানে ইস্কিমিয়া হয়। এবং পৃথিবীতে যত ব্যথা আছে ইস্কিমিয়ার উপরে কোনো ব্যথা নাই। ইস্কিমিয়া, এই যে ল্যাক অফ ব্লাড সাপ্লাই, ল্যাক অফ অক্সিজেন, এর চেয়ে বেশি ব্যথা পৃথিবীতে আর কোথাও নেই। এই যে হার্ট অ্যাটাক, কী ধরনের ব্যথা? ইস্কিমিয়া, অ্যানজাইনা, ইস্কিমিক হার্ট ডিজিজ, প্রচুর ব্যথা। এই একই ব্যথা ওদের কোথায় হচ্ছে? পায়ে হচ্ছে। এই কারণে এই রুগীগুলো দিনের পর দিন, রাতের পরে রাত নির্ঘুম। তুমি যদি রাতের 3টার সময় 4টার সময় ওয়ার্ডে যাও, দেখবা যে 2-4টা রুগী জেগে আছে এবং এরা বার্জার্স ডিজিজের রুগী, আউ করতেছে, ঘুম নাই, এত প্রচণ্ড ব্যথা। এবং হ্যাঁ, কোনো পেন কিলারেও কাজ হয় না। কীভাবে হবে ইস্কিমিক পেন? তুমি কি দিয়ে রক্ত সাপ্লাই বাড়াবা কী করে? রক্তনালী বন্ধ হয়ে গেছে, এই কারণে এই ব্যথা। এখন কথা হলো যে এই ধরনের রুগীগুলা হাউ উইল ইউ ডায়াগনোজ? পায়ে আলসার, পায়ে ঘা, পায়ে ব্যথা, এরকম তো প্রচুর রুগী আছে। তুমি কিভাবে বুঝবা যে এটা বার্জার্স ডিজিজের রুগী? তাহলে হ্যাঁ, পালস তো আমি অ্যাবসেন্ট অ্যাথেরোস্ক্লেরোসিসও পেতে পারি, অ্যাথেরোস্ক্লেরোসিসে আমি পালস কম পাবো। কিন্তু এই রুগীগুলা টিপিক্যাল, এই যে আমি যে বৈশিষ্ট্যগুলো বললাম, এই বৈশিষ্ট্যর সাথে মিল আছে কিনা দেখবা।
এরপরে দেখবা এই রুগীগুলো হিস্ট্রি যখন দিবে, সে হিস্ট্রিতে কি বলবে, হিস্ট্রিতে বলবে সে দেখা যায় প্রথমত বলবে যে আমি প্রায় 15-20 বছর ধরে সিগারেট খাই বা বিড়ি খাই, পাতার বিড়ি খাই। কম দামি যে বিড়িগুলো, এগুলো তো আরও বেশি নটোরিয়াস। এই বিড়িগুলো সে খায় এবং দিনে 2 প্যাক 3 প্যাক 1 প্যাক এরকম খায়। প্রথমে শুনলে কী বলে, আপনি মানে আমি বিড়ি খাই না, বিড়ি সিগারেট খাই না। কিন্তু যদি আরও ভালো, কবে থেকে খান না, যে স্যার মাত্র এই 15 দিন 20 দিন বাদ দিছে। ভালো করে জিজ্ঞেস করলে বলবে আমি 20 বছর ধরে খাই। কিন্তু প্রথমে কথা কি, আমি খাই না স্যার। তোমাকে মিসগাইড করবে, তুমি ভালো হয়েছেন বা এত বাদ তো দিয়েছেন, এখন এর আগে কত বছর ধরে খাইছেন। তার মানে দেখা যাবে সে 15 বছর বয়সে বিয়ে করছে, তো তার বউও বলে যে আমি যখন বিয়ে করছি তখন আমার বয়স 15 বছর, তখন থেকেই সে 20-30টা 40টা করে খায়। একদম ইতিহাস এরকমই বলে। তো যাই হোক, এরা হলো চেইন স্মোকার এবং এই বিড়ি সিগারেট খায়। তারপরে সে বলবে যে কোনো সমস্যা তো ছিল না, ভালোই ছিলাম, বিড়ি সিগারেট খাইলে তো আমি কাজকর্ম করতে পারতাম। কিন্তু এই হয়তো 2 বছর আগে যখন আমি হাঁটি, দেখা গেল আমি 5-6 কিলো 10 কিলো হাঁটতে পারি। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে আমি 2 কিলো হাঁটলে আমাকে একটু বিশ্রাম নিতে হয়, এবং বিশ্রাম নিলে 10 মিনিট 20 মিনিট বসলে ওই ব্যথাটা থাকে না, তখন আমি আবার হাঁটতে পারি। এইরকম একটা হিস্ট্রি দেবে। এই যে হিস্ট্রি, এটাকে কি বলি, ইন্টারমিটেন্ট ক্লোডিকেশন। আর এই পেনটাকে বলি ক্লোডিকেশন পেন। ক্লোডিকেশন পেন, এই পেনটা একটা নির্দিষ্ট সময় পর হবে। নির্দিষ্ট বিশ্রামে থাকলে কোনো ব্যথা থাকবে না। এসব রুগীরা যদি বিশ্রামে থাকে, ইনিশিয়ালি কোনো পেইন থাকে না, পেইন ফ্রি লাইফ। কিন্তু দেখা গেল যে আগে 10 কিলো হাঁটলেও কোনো সমস্যা ছিল না, ইদানিং এই 1-2 বছর দেখা গেছে যে 5 কিলো হাঁটলে ব্যথাটা শুরু হয়, 10 মিনিট 20 মিনিট রেস্ট নিলে ব্যথা থাকে না, এবং আস্তে আস্তে এই লাস্ট 6 মাস দেখা গেল আর 5 কিলো না, এখন আমি 1 কিলো হাঁটলেও ব্যথাটা শুরু হয়ে যাচ্ছে। এবং ইদানিং এই 1-2 মাস আমি 1 কিলো লাগে না, আমার হাফ কিলো হাঁটলেই আমার ব্যথা শুরু হয়ে যায়। এবং লাস্ট 10-20 দিন বা 15 দিন 1 মাস ধরে আমার ইভেন আমি রেস্টে থাকলেও ব্যথা হয়। মানে এর সিকোয়েন্সিয়ালি এরকম একটা অবস্থায় যাবে। মানে এখন রেস্ট পেন, তাহলে প্রথমে ছিল ক্লোডিকেশন পেন। ক্লোডিকেশন ডিস্টেন্স যেটা ছিল, এই ডিস্টেন্সটা আস্তে আস্তে কমতে কমতে একটা সময় রেস্ট পেনে শুরু হয়ে গেছে। মানে এখন আর হাঁটাও লাগে না, শুয়ে থাকলেও আমার সবসময় ব্যথা, বসে থাকলেও ব্যথা। আমি যদি পাটা ঝুলায়ে বসি তাহলে ব্যথাটা একটু কিছুটা কমে। আবার যখন উঁচু করি, মানে শূন্যতায় যখন পাটা নিয়ে যাই এগেনস্ট গ্র্যাভিটেশন, তখন আরও সাপ্লাই কমে যায়, তখন ব্যথাটা আরও বাড়ে। এই কারণে সে পাটা ঝুলাইয়ে বসে থাকে। কিন্তু ঝুলাইলে যে আবার খুব আরাম পাবে তা না, সাময়িক। আবার পাটা একবার উঠায় একবার নামায়, নির্ঘুম রাত তার, মেন কথা। তাহলে এই হিস্ট্রিটা তোমাকে সুন্দরভাবে লিখতে হবে লং কেসে। লং কেসে কিন্তু বার্জার্স ডিজিজ থাকবে, কারণ আমাদের এত কমন, এই রোগীগুলো দিতেই হবে। এই রোগীগুলো আমরা লং কেসে দেব। তাহলে এর হিস্ট্রিটা এরকমভাবে সুন্দরভাবে যদি তুমি বর্ণনা করতে পারো, দেখো মানে এই কেসগুলো এর আগে তোমাদের আসলে তোমাদের মন খারাপ হয়ে যেত। কিন্তু ওই গোয়ালবাড়ার কেস আর কত দিয়ে পারবো, মানে মনে করো 20-22 জন পরীক্ষা দেবে একদিনে, সবাই যদি গোয়ালবাড়ার দেয় তাহলে আর কোনো কেস থাকে? এবং তখন কিন্তু প্রশ্ন হবে কঠিন। ওই গোয়ালবাড়ার থেকে প্যানক্রিয়াটাইটিসে যাব, ওই গোয়ালবাড়ার থেকে তোমার হুইপলস ডিজিজে যাব, হাজারও আমার পথ আছে ওখান থেকে যাওয়ার। তাহলে মনে করো যে ওই সবাই যে একই প্রশ্ন জিজ্ঞেস করবো তা না, একজনের যখন একটু সুপারফিশিয়ালি জিজ্ঞেস করবো, এরপরেরটা কিন্তু খুব ডিপে চলে যাব। তোমাদের কঠিন হবে পাস করা। কিন্তু একটু আনকমন কেসগুলো একটু শেখো, আনকমন কেসগুলো একটু কথা বলা শেখো, দেখবা এতে ভালো করে যাবা। এই জন্য বার্জার ডিজিজ হলে মনে করবা তার পাস অবধারিত, সে কিন্তু আরও সুন্দর বলে পাস করবে। আমি তো জিজ্ঞেস করবো হোয়াট ইজ ক্লোডিকেশন পেন, হোয়াট ইজ ইন্টারমিটেন্ট ক্লোডিকেশন, এই রুগীগুলোর এই বার্জার ডিজিজের বৈশিষ্ট্য কী, এর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসগুলো কী কী, অলরেডি আমি বলে ফেলছি। অ্যাথেরোস্ক্লেরোসিস ডিজিজ, রেনল্ডস ডিজিজ। তাহলে তোমরা তো অনেক প্রশ্নই ফিরে যাবা। এত সময় আমাদের সময় থাকে নাকি লং কেসে? এই 2-4টা বলতে বললেই তো হয়ে যায়। তার মানে তোমরা এখানে আরও অনেক বেশি ভালো করবা আমি আশা করি। এবং তোমরা চেয়ে নেবা, দেখবা তোমাদের বেলায় যে স্যার আমার বার্জার্স দেন। সেই দিন যেদিন আসবে সেদিন আমি মনে করবো যে আমরা সার্থক, ওই গোয়ালবাড়া থেকে তোমরা বেরিয়ে আসছো অন্তত, এটা আমি মনে করব। এবং আমি নিশ্চিত গোয়ালবাড়ার কেস বেশি থাকলে প্রশ্ন হবে কঠিন,
একটা দুইটা পরেই কঠিন প্রশ্ন চলে যাব, কোনো সন্দেহ নেই। আমি নিজেই তো থাকবো, ইনশাল্লাহ দেখে যাও। এবং এবং আমি আশা করি বার্জার্সে তোমরা সবাই পাস করবা, যে যাদের পড়বে এইভাবেই পড়াই যাব আমি। এর বাইরে কোনো কথা হবে না, এখানে যা পড়ানো হবে এর মধ্যেই সব কথা হবে। তাহলে তোমরা এর মধ্যে বুঝে গেছো যে আমরা বার্জার্স ডিজিজে আমরা ছিলাম, যে সিমটমগুলো কেমন, এই রুগীর ন্যাচারাল হিস্ট্রিটা কী আমরা বুঝে গেছি না সবাই মোটামুটি। ন্যাচারাল হিস্ট্রিটা, এক সময় সে দৌড়াতো, খেলতো, কোনো সমস্যাই ছিল না। একটা সময় যে দেখা গেল 5 কিলো হাঁটলে তার ব্যথা, তারপরে 3 কিলোতে ব্যথা, এরপর 2 কিলোতে ব্যথা, একটা সময় যে দেখা যাচ্ছে রেস্ট পেন, তাই না? এটা হচ্ছে হিস্ট্রি। এটারে সুন্দর করে লিখতে পারবা না? রোগী যেভাবে বলুক না কেন, সুন্দর করে হিস্ট্রিটা ওইভাবে বানাই নিবা। এবং আসলে তাই, ওইটাই হয়তো অত সুন্দর করে ওরা বলতে না পারলেও তুমি দেখবা সুন্দর করে বানাই নিয়েছো হিস্ট্রিটা। এরপরে এরকম যখন হবে, তাহলে এখানে কিছু কথা আছে যে এই বার্জার্স ডিজিজের রুগী, তাহলে সিমটমগুলো আমরা তো শুনলাম, বুঝলাম, সাইন সিমটম। তাহলে সাইন কী কী, এই রুগীগুলো তুমি দেখে কিভাবে বুঝবা যে এটা বার্জার্স ডিজিজের রুগী? তাহলে এই রুগীগুলোর চেহারা দিলে বুঝবা না যে স্মোকার? বোঝা যায় কি যায় না? তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে যারা স্মোকার, চেহারা দেখে বোঝো না? বোঝো? ঠোঁট কালো, নিকোটিন স্টেনিং অন লিপস অ্যান্ড টিথ। তার যদি হাতগুলো দেখো, এই হাতের মাঝে এইসব জায়গায় বিভিন্ন জায়গায় শাখা লেগেছে, দেখো যে কালো হয়ে গেছে মাঝে মাঝে। কমন জিনিস এগুলা। সুতরাং তোমাদের বন্ধুদের বুঝতে চিনতে কষ্ট হবে না। মেয়েরা অবশ্য এটা খায় না, এই জন্যই ভালো। হ্যাঁ, তোমার হাতগুলো ভালোভাবে দেখো যে নিকোটিন স্টেনিং পাবা তুমি। আচ্ছা, এই হলো কথা। সুতরাং শোনো, এই ধরনের তোমরা কিন্তু বার্জার্স ডিজিজ ভবিষ্যতে হবে, এই জন্যই খবরদার, বি কেয়ারফুল, তখন বুঝবা। এই জন্যে এখনও যারা স্মোকিং করো, দয়া করে এটা এখনও বাদ দাও। এই স্মোকিংয়ের মধ্যে এত কি মজা পাও তোমরা, এই বলো তো? ওই মেয়েরা পছন্দ করে না যে আমি এই খাইলে আমার খুব পছন্দ করবে, করে? তাহলে এটা দিয়ে লাভ কী বলো তো? আমি এমনও লোক দেখছি দিনে 2 প্যাক করে সিগারেট খাইতো, 2 প্যাক, চোখের সামনে বাদ দিয়ে দিয়েছে একদম পুরা জিরো। তা মানুষের পক্ষে সম্ভব না এগুলা? সবার পক্ষে সম্ভব, শুধু সেরকম দৃঢ়চেতা লাগবে তোমার, আর কিচ্ছু না। যাই হোক, কোথায় ছিলাম? ও, সাইন। তাহলে এই রোগীগুলো দেখলে তুমি বুঝবা, ওইটা চোখ মানে দেখবা, হলো ঠোঁট দেখবা, দাঁত দেখবা, আঙ্গুলগুলো দেখবা, আর পাগুলো দেখবা চিকন হয়ে গেছে, সরু সরু হয়ে গেছে, পায়ে কোনো মাংস নাই। কেন? হ্যাঁ, ওয়াস্টিং হবে, আঠারিতে রক্ত সাপ্লাই নাই। তা রক্ত সাপ্লাই যদি না থাকে, তা পায়ের অবস্থা কেমন হবে? লেমন অন এ স্টিক অ্যাপিয়ারেন্স, দেখছো না? যে স্টেরয়েড যারা খায় তাদের লেমন অন এ স্টিক না, তাদের পুরা শরীরই চিকন, গায়ে কিছু নাই। এটা গেল। আর তুমি যদি আরও একটু আঙ্গুলগুলো দেখো, পায়ের টোজগুলো যদি দেখো, তাহলে দেখবা কি হবে, নেইলগুলো ব্রিটেলনেস, ল্যাক অফ, কি বলবো, ল্যাক অফ হেয়ার তো হবেই, পায়ে হেয়ার নাই। গ্লিসারিং একটা, মানে নখগুলো তো সুন্দর, একটা দেখলে একটা ভালো একটা দেখা যায় না? যাদের ভালো হেলদি শরীর, তাদের নখগুলো দেখবা যে ওইরকম কোনো ময়েশ্চারাইজার নাই, ড্রাই, ব্রিটেল এবং ল্যাক অফ হেয়ার। যে হেয়ারগুলো ছিল পায়ের, সেগুলো খসে খসে পড়ে গেছে। এরপরে স্কিনগুলো ড্রাই, ওইরকম ময়েশ্চারাইজার নাই, সৌন্দর্য নাই। এই রকম হলো তাদের পাগুলোর চেহারা। ঠিক আছে? এই যদি হয়, তাহলে এই জীবন তোমরা চাও? নিশ্চয়ই আমরা চাই না। তাহলে সেভাবে চিন্তা করতে হবে। এটা গেল। এরপরে তুমি যদি এক্সামিনেশান করো, এক্সামিনেশানে কী পাবা? পালস। যদি পেরিফেরাল পালসগুলো যদি দেখো, আমরা কিন্তু এইসব রুগীদের পেরিফেরাল পালসগুলো দেখাইতে বলি।
সব পালসগুলো, এই যে হাতে দেখবা কি রেডিয়াল, আলনার, ব্রাকিয়াল, এরপরে তুমি ক্যারোটিড, এরপর যদি পায়ে যাও ফিমোরাল থেকে শুরু করে ফিমোরাল, পপলিটিয়াল, অ্যান্টিরিয়র টিবিয়াল, পোস্টেরিয়র টিবিয়াল অ্যান্ড আর্টেরিয়াল ডরসাল স্পেডিস। প্রত্যেকটা পালসের লোকেশান কোথায়, কোন বোনসের এগেনস্টে আমরা এটা দেখি, কোন টেন্ডনের বাম সাইডে না ডাইন সাইডে দেখি, এই জিনিসগুলো মুখস্থ করা লাগবে, বই দেখে বলতে হবে তোমাদের। এক একটা পালস কিন্তু এক একটা বোনসের এগেনস্টে দেখা হয়, এটা মাস্ট। পেরিফেরাল পালস, আমরা একটাই কথা বলবো যে এক্সামিন দ্য পেরিফেরাল পালস। তুমি যদি না দেখাইতে পারো, আজকেও নাকি তোমরা কোথায় অ্যান্টিরিয়র টিবিয়াল থাকে, কোথায় পোস্টেরিয়র টিবিয়াল থাকে, কেউ দেখতেছো বামে ডাইনে উল্টাপাল্টা সবই নাকি এসব করতেছো। আমি তো খবর নেই, আমি তো ছিলাম না, কিন্তু আমি কিন্তু সব খবর, আমি তোমরা কি করতেছো না করতেছো সব খবর আমার কাছে আসে। আমার সব জায়গায় নেটওয়ার্ক, তোমাদের হোস্টেলেও নেটওয়ার্ক আছে, কী করো না করো সব জায়গায় কিন্তু আমার নেটওয়ার্ক আছে। এটা মনে করো না যে স্যার উপরে বসে থাকে, আমাদের আসে না, যায় না, দেখে না, সব দেখে। হ্যাঁ, এটা বিশ্বাস করো কি না যে আমার নেটওয়ার্ক সব জায়গায়? ব্যাস, এটুকু বিশ্বাস থাকলেই হবে। আচ্ছা, তাহলে পেরিফেরাল পালসগুলো দেখবা। আচ্ছা, শুধু পালস দেখবা, আর কিছু দেখবা না এই রোগীর? আর কিছু দেখতে চাও? তার যেহেতু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসগুলো তো তোমাদের মনে আছে, অ্যাথেরোস্ক্লেরোসিস, তাই না? এমনও তো হতে পারে এটা অ্যাথেরোস্ক্লেরোটিক ডিজিজ। তাহলে তার আর কি দেখতে চাও? হার্টটা দেখবে না? শুধু যে তার রক্তনালীতে, পেরিফেরিতে রক্তনালীর প্রবলেম তা তো না, এমনও তো হতে পারে আমাদের হার্টের রক্তনালীরও প্রবলেম আছে, তাই তার ইসকিমিক হার্ট ডিজিজ থাকতে পারে। একই রোগের দুই জায়গায় যে বন্ধ হবে না এমন তো আর গ্যারান্টি নাই, হতেও তো পারে একই সাথে। পেরিফেরাল আর্টারি যদি বন্ধ হয় তাহলে হার্টের রক্তনালীও যে বন্ধ হবে না এই গ্যারান্টি তো আর কেউ দেয় নাই। তাহলে তার হার্টটাকে দেখতে হবে যে এই রোগীর একই সাথে সে হাঁটলে তার বুকে ব্যথা হয় কিনা, চেস্ট পেন হয় কিনা বাম সাইডে, এই ব্যথাটা আস্তে আস্তে আমাদের লেফট হ্যান্ডে আস্তে আস্তে যায় না। ইসকিমিক ডিজিজের ব্যথাটা তো জানো, টিপিক্যাল যে ব্যথাটা হয়, হ্যাঁ, এই যে আলনার বর্ডার বরাবর এই ব্যথাটা যায়, চোয়ালে যায়, তাই না? তাহলে একটু কষ্ট করলে তার ব্যথাটা বাড়ে কিনা, লেফট সাইড অফ দ্য চেস্ট পেন আছে কিনা, সেই ব্যথাটা আস্তে আস্তে রেডিয়েশন হয়ে আমাদের চোয়ালে বাম সাইডে যাচ্ছে কিনা, এই হাত বরাবর যাচ্ছে কিনা, রেস্ট নিলেই ব্যথাটা কমে যায় কিনা, ইকোস্পিরিন খাইলে বা ইকোস্পিরিন অথবা এর সাথে ভ্যাসোডাইলেটার ওষুধ খাইলে সে আরাম পাচ্ছে কিনা, এসবগুলো তুমি একটা হিস্ট্রি নেবা, ইসিজি দেখবো। এরপরে কোলেস্ট্রল, ব্লাডে কী দেখবো? কোলেস্ট্রল লেভেল দেখবো, লিপিড প্রোফাইল। তাহলে ওই রোগীর লিপিড প্রোফাইল অবশ্যই দেখতে হবে, কারণ তার কোলেস্ট্রল যদি বেশি থাকে তাহলে তার অ্যাথেরোস্ক্লেরোসিস থাকতে পারে। এগুলো দেখবা। একই সাথে তার রোগীর সেরিব্রোভাস্কুলার ডিজিজ, তার ব্রেনে যে রক্তনালীগুলো আছে সেগুলো ব্লক হতে পারে না অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে, তাহলে তার স্ট্রোকের বা সিভিডি যেটা বলি আমরা, সেরিব্রোভাস্কুলার ডিজিজ বা স্ট্রোকের হিস্ট্রি আছে কিনা রোগীর, কখনো অজ্ঞান হয়ে গেছিলো কিনা, কোনো সাইডে প্যারালাইসিস আছে কিনা, এটাও কিন্তু এর সাথে রিলেটেড। সুতরাং হিস্ট্রি নেওয়ার সময় তোমার কয়েকটা জিনিস জিজ্ঞেস করতে হবে। বার্জার্স ডিজিজের রোগী যদি আসে তাহলে তুমি দেখবা যে তার একই রোগ হার্টে আছে কিনা, ব্রেনে আছে কিনা, স্ট্রোক, হ্যাঁ, তার কোনো সাইডে প্যারালাইসিসের হিস্ট্রি আছে কিনা, এবং রেনল্ডস কিনা। রেনল্ডস হইলে হঠাৎ করে কোল্ড সেন্সিটিভিটি, শীতকালে হয়, শীতকালে পানিতে হাত দিলে হয়, মহিলা কিনা, তার লোয়ার লিম্বে চেয়ে আপার লিম্বে বেশি কিনা, তাহলে এটা রেনল্ডসের মধ্যে পড়তে পারে। তাহলে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসগুলো তোমাকে এক্সক্লুড করার জন্য যা যা দেখা দরকার সেই রিলেটেড কিছু এক্সামিনেশান তোমাকে করতে হবে। খুব সহজ, কিন্তু বার্জার্স ডিজিজের মতো এত সহজ আর কিছু নাই। তাহলে আমরা যদি স্ট্রোক আছে কিনা ব্রেনে আর হার্টে, আর রেনল্ডস আছে কিনা, শেষ, আর কিছু নাই এর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, শেষ। তাহলে আমরা কি কি পরীক্ষা নিরীক্ষা করবো এখন যদি আমরা আসি, তাহলে আমরা কিন্তু অলরেডি অনেক কথা বলে ফেলেছি, কিন্তু বার্জার্স ডিজিজে কী পরীক্ষা করবো সেগুলোতে আসবো, আরও কিছু টার্ম আসবে, এগুলো আমরা আলাপ আলোচনার মধ্যে আস্তে আস্তে চলে আসবে। বার্জার্স ডিজিজ যদি হয় তাহলে আমরা কি পরীক্ষা করবো এবার বলো? হ্যাঁ, ডপলার আল্ট্রাসাউন্ড বা ডুপ্লেক্স স্টাডি অফ দ্য লোয়ার লিম্ব ভেসেলস, ডুপ্লেক্স বা ডপলার আল্ট্রাসাউন্ড,
ডুপ্লেস করে আমরা দেখব যে তার সাপ্লাইটা এই ফিমোরাল আর্টারিতে যেরকম আছে আস্তে আস্তে নিচের দিক পর্যন্ত একই রকম একই গতিতে সুন্দরভাবে সাপ্লাইটা যাচ্ছে কিনা, অথবা কোন জায়গায় ব্লকেটটা আছে, ব্লকেটের নিচে সাপ্লাইটা কি পরিমাণ আছে নাকি একদম বন্ধ, এটা কি লং সেগমেন্ট নাকি শর্ট সেগমেন্ট বন্ধ, কোল্যাটারাল আছে কিনা, যে সেগমেন্টটা বন্ধ আছে তার নিচে কোল্যাটারাল ডেভেলপ করে সাধারণত। একটা জায়গা বন্ধ হলে বাইপাস লাইন খুঁজবে না, তখন ওই যে কোল্যাটারাল ডেভেলপ করে অনেকটা, কোল্যাটারাল ব্লাড সাপ্লাই। তো সেগুলো ঠিক মতো আছে কিনা সেটা আমরা দেখি। আর এক্সামিনেশান করলে ওই পায়ে যদি তুমি হাত দাও, দুই পা যদি কম্পেয়ার করো, তাহলে যে পায়ে বার্জার্স আছে সেই পা কেমন পাবো? একদম ঠান্ডা, কোল্ড, ক্লামি। এবং তুমি যদি উপর থেকে একদম ফিমোরাল আর্টারি এখান থেকে দুই হাত যদি এভাবে আস্তে আস্তে দেখতে দেখতে আসো, দেখবা যে সাডেনলি হট থেকে কোল্ড হয়ে গেছে একটা জায়গায়। তার মানে ওই জায়গা থেকে ব্লাড সাপ্লাইটা কাট অফ হয়ে গেছে বা ওইখান থেকেই বন্ধ হয়ে গেছে। বোঝা গেছে? তাহলে আমরা টেম্পারেচারটা একটা ইম্পর্ট্যান্ট একটা ফাইন্ডিংস, এটা দেখবা। আর ডপলার আল্ট্রাসাউন্ড করে আমরা অনেকগুলো প্যারামিটার পাবো। একটা হলো যে ব্লাড সাপ্লাইটা আছে কি না, কোন পর্যন্ত ঠিক মতো আছে, কোন জায়গা থেকে এটার ব্লাড সাপ্লাইটা কমে গেছে, এবং এটাকে শর্ট সেগমেন্ট বন্ধ আছে নাকি লং সেগমেন্ট ধরে বন্ধ আছে, এবং যে পর্যন্ত বন্ধ আছে তার নিচে কোনো কোল্যাটারাল সার্কুলেশনের কোল্যাটারাল ভেসেল ডেভেলপ করছে কিনা, ডেভেলপ করলে সেটা সাফিসিয়েন্ট কিনা, এই জিনিসগুলো আমরা দেখব। এটা হলো ডপলার আল্ট্রাসাউন্ডে। আর এরপরে আরও সুন্দরভাবে দেখতে গেলে আমরা কি করি, এটা তো আল্ট্রাসনোলজিস্ট করে সনোলজিক্যালি। আরও যদি আমরা সুন্দরভাবে পুরো ভেসেলগুলো চেহারাটা দেখতে চাই সুন্দর, কি করতে পারি? এনজিওগ্রাম। তাহলে একটা এনজিওগ্রাম করব। এনজিওগ্রাম এখন সিটি এনজিওগ্রাম আছে, এমআর এনজিওগ্রাম আছে, এমআরআই দিয়ে এনজিওগ্রাম হয়। তাহলে এমআর এনজিওগ্রাম, সিটি এনজিওগ্রাম, আর একটা হলো কনভেনশনাল পেরিফেরাল এনজিওগ্রাম, পিএজি। মনে থাকবে? কনভেনশনাল এনজিওগ্রাম। তিনটা জিনিস মনে রাখবা। এনজিওগ্রাম কীভাবে করা যায়? সিটি এনজিওগ্রাম, এমআর এনজিওগ্রাম মানে ম্যাগনেটিক রেজোন্যান্স এনজিওগ্রাম, এমআরএ, আর একটা হলো কনভেনশনাল এনজিওগ্রাম। তো এনজিওগ্রাম আমরা যদি হার্টে করি তাহলে আমরা বলি করোনারি এনজিওগ্রাম, সিএজি, হার্টে যেটা করি। আর যখন পেরিফেরিতে করি তখন বলি পিএজি, পেরিফেরাল এনজিওগ্রাম। মনে থাকবে? সিএজি আর পিএজি। হার্টের সিএজি করোনারি এনজিওগ্রাম, হার্টের পিএজি পেরিফেরাল এনজিওগ্রাম। আমাদের তো পড়া হয়ে গেল সব, এটা আর কি দেখবা, এইসব একই জিনিস। হ্যাঁ, যাই হোক, আমরা মুখে যেটা বলতেছি এটাই শোনো। তাহলে পিএজি পেরিফেরাল এনজিওগ্রাম কীভাবে করে, ও কোনটা ভালো? সিটি এনজিওগ্রাম, এমআর এনজিওগ্রাম, আর কনভেনশনাল এনজিওগ্রাম। তুমি বলবা যে স্যার একটা ইনভেসিভ একটা নন ইনভেসিভ। তো মানুষ তো নন ইনভেসিভটাই আগে চায়। তুমি দেখো একটা রুগী যদি বলো যে তোমার করোনারি এনজিওগ্রাম করতে হবে, সে ভয়ে আগে বলো যে না আমি করবো না। সে মনে করে যে কীভাবে না জানি করবে, কোন জাতে ছিদ্র করবে, কোথায় কি নিয়ে যাবে, এটা আমি করতাম না। কিন্তু যদি বলো যে এমআর এনজিওগ্রাম, এমআরআই, তাও বলবে যে না, বা অথবা সিটি এনজিওগ্রাম, সিটি স্ক্যান, একটা এক্সরের মতো, তোমার গায়ে কোনো টোকাও দেবে না, একটা এনজিওগ্রাম করে ফেলো, সেটা আরও ভালো না? ইউজুয়ালি রুগীরা মনে করে সেটা ভালো। তো এমআর এনজিওগ্রাম বা সিটি এনজিওগ্রাম এখন কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায়, হার্টেরও করা যায় একদম সব। তো কোনো কেউ যদি ভয় পায় অথবা কেউ যদি মনে করে যে আমি আগে একটা নন ইনভেসিভ এনজিওগ্রাম করে দেখি আমার সমস্যা আছে কি না, যদি থাকে দরকারি তখন আমি পেরিফেরাল এনজিওগ্রাম করব, এটা ওয়াইজ ডিসিশন আমি মনে করি। কারো যদি সিমটম থাকে, সে যদি মনে করে যে আমি আগে একটা নন ইনভেসিভ এনজিওগ্রাম করে দেখি, যদি কোনো ভেসেলে ব্লক পাই তখন আমি দরকার হলে পিএজি করব। এটাই হলো সবচেয়ে ওয়াইজ কথা। এখন তাই করি আমরা। আর যদি আমি নন ইনভেসিভ একটা এনজিওগ্রাম করে দেখি যে আমার কোনো অসুবিধা নেই, তাহলে আমি খামাখা কেন আমি পেরিফেরাল এনজিওগ্রামে যাব? কোনো দরকার নেই। আরেকটা জিনিস হলো, পেরিফেরাল এনজিওগ্রামে একটা রেকর্ড থাকে, একটা রানিং একটা ভিডিও দেখতে পাই আমরা, একটা রানিং সিনে এনজিওগ্রাম। তো সিনে এনজিওগ্রাম তো
অনেক বেটার। তুমি একদম ডাইটা দিল ফিমোরাল আর্টারিতে, ডাইটা দেওয়ার পরে ডাইটা আস্তে আস্তে নিচের দিকে নামতেছে, কোন জায়গায় ব্লক আছে, কোন জায়গায় সেগমেন্ট কতটুকু ব্লকেজ আছে, তার নিচে কী পরিমাণ কোলেটারাল আছে, এভরিথিং তুমি চোখে দেখতে পারবা। তাহলে তোমার ক্যালকুলেশনের সুবিধা হবে। পরবর্তীতে তোমার কী ধরনের অপারেশনে যাবা এটা তোমাকে ডিসিশান নিতে অনেক সুবিধা হবে। এই কারণে পেরিফেরাল অ্যাঞ্জিওগ্রাম ইজ বেটার ফর ম্যানেজমেন্ট পারপাস। বোঝা গেছে? হ্যাঁ, না এদিকে হয় না, এদিকে করতে গেলে এই তোমার করোনারি অ্যাঞ্জিওগ্রামের ফ্যাসিলিটি থাকতে হবে, যেখানে তোমার স্টেন্টিং করা যায় এরকম একটা ওটি থাকতে হবে। আমাদের এখানে তো এখন ওই ধরনের ফ্যাসিলিটি আসেনি, তখন করা যাবে। সিআরএমের ফ্যাসিলিটি তো থাকবেই। যাই হোক, এখন তাহলে আমরা বার্জার্স ডিজিজে আমরা প্রথমত জানলাম ডুপ্লেক্স, এটা নন ইনভেসিভ একটা মেথডে আমরা জানতে পারি। এরপরে আমরা সিটি অ্যাঞ্জিওগ্রাম বা এমআর অ্যাঞ্জিওগ্রামও করতে পারি। এরপরে আমরা কনভেনশনাল অ্যাঞ্জিওগ্রাম বা পেরিফেরাল অ্যাঞ্জিওগ্রাম করতে পারি। এইগুলো করেই ডায়াগনোসিস শেষ? আর কিছু কি করার আছে? হোয়াট ইজ দ্য কনফার্মেটরি ডায়াগনোসিস ফর বার্জার্স ডিজিজ? কনফার্মেটরি ডায়াগনোসিস কি হয়ে গেছে? আর কিছু কি লাগবে সেটাই বলো। তোমাদের থার্ড ইয়ারে পড়াইছিলাম না আমি এই টপিক কি পড়াইছিলাম? এরা পড়ছে তো, এ তো জানার কথা। বলো একদম ডায়াগনস্টিক কি, কোন টেস্টটা করলে তুমি বুঝতে পারো যে বার্জার্স ডিজিজ। প্রথমে আলাপ করার সময় আমি কিন্তু বলছি যে দিস ইজ প্যান আর্টারাইটিস। প্যান আর্টারাইটিস মানে ইনফ্লামেশনটা শুধু একটা লেয়ারে সীমাবদ্ধ থাকে না। এই যে ইনফ্লামেটরি সেলগুলো এরা অল লেয়ারে চলে যায়, টিউনিকা, ইন্টিমা, মিডিয়া এবং এক্সটার্না যেটা আছে, প্রত্যেকটা লেয়ারে যদি ইনফ্লামেটরি সেল চলে যায় তাহলে বুঝবা দিস ইজ প্যান আর্টারাইটিস। তো প্যান আর্টারাইটিস বুঝতে গেলে কি করা লাগবে? প্রত্যেকটা লেয়ার অণুবীক্ষণ যন্ত্রে দেখা লাগবে। তাহলে হিস্টোপ্যাথোলজি, ওই ভেসেলটা যদি তুমি একটু নিয়ে হিস্টোপ্যাথোলজি করো, দিস ইজ দ্য কনফার্মেশন ডায়াগনোসিস ফর বার্জার্স ডিজিজ। এই কথাটা না বলা পর্যন্ত তোমরা পাস করতে পারবে না। যে এত কিছু বললাম তারপরেও কনফার্মেটরি ডায়াগনোসিসের মধ্যে হয় নাই, আসলে তো হয় নাই। এবার হবে তোমার যখন তুমি দেখবা যে অল লেয়ারে ইনফ্লামেটরি সেলগুলা পাওয়া যাচ্ছে মাইক্রোস্কোপের নিচে, তখন তুমি বলবা দিস ইজ বার্জার্স ডিজিজ। তাহলে বার্জার্স ডিজিজ আমরা ডায়াগনোসিস করলাম। হোয়াট ইজ দ্য ম্যানেজমেন্ট? ডায়াগনোসিস করা শেষ, ম্যানেজমেন্ট। তাহলে ম্যানেজমেন্ট হলো কি? একটা হলো মেডিকেল ম্যানেজমেন্ট আর একটা সার্জিক্যাল ম্যানেজমেন্ট। তাহলে মেডিকেল ম্যানেজমেন্ট হলো সিজেশন অফ স্মোকিং, একদম অ্যাবসলিউট সিজেশন অফ স্মোকিং। আমি রুগীদের বলি, রুগী আমার কাছে প্রচুর আসে রুগী, কারণ আমি ভাস্কুলার সার্জারিতে আছে তো অনেক রুগী আসে, দূর দূরান্ত থেকে আসে। আমি তাদের প্রথম অ্যাডভাইস হলো যে পথ দিয়ে স্মোকাররা যায় সেই পথেও আপনি যাবেন না, আপনি অন্য পথে চলে যাবেন। কারণ ওর দেখলে ওর নেশা লাগবে, অথবা ওই সিগারেটের গন্ধ একটু আরাম পাইলে ওই পাশাপাশি যেতে চাবে। এই জন্য আমি তার প্রথম অ্যাডভাইস হলো যে আপনি ওই পথই চেঞ্জ করবেন, অন্য পথ দিয়ে যাবেন। আর ওর বউরে বলে দেই যে চুরি করে কি খায় ও 2-1টা করে সিগারেট, যদি খায় তাহলে ওর দরজা বন্ধ করে ওর বাইরে রাখবো, ওর ভিতরে ঢুকতে দিবা না। এটা হলো আমার প্রথম অ্যাডভাইস। প্রথম কাজ হলো এটা। দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হলো এই রুগীর আসলে এমন কোনো ড্রাগ নেই যেটা দিয়ে তুমি নিরসন করতে পারবে। একটা পর্যায়ে যেয়ে তার নিরসন করা যায় না, তারপরেও কিছু কিছু আমরা মেডিকেল ম্যানেজমেন্ট দিই। একটা হলো পেরিফেরাল ভ্যাসোডাইলেটর। পেরিফেরাল ভ্যাসোডাইলেটর ভেসেলটা যদি একটু ডাইলেট করে দেয় তাহলে একটু ব্লাড সাপ্লাই বাড়বে। পেন্টক্সিফাইলিন, সিলোস্টাজল এবং পেন্টক্সিফাইলিন, এগুলো একটা হলো ভ্যাসোডাইলেট করে, এবং আরও কিছু আমরা করি অ্যান্টিপ্লেটলেট এজেন্ট দেই, অ্যান্টিপ্লেটলেট এজেন্ট। কারণ এটার নামই থ্রোম্বোঅ্যানজাইটিস অবলিটারেন্স। থ্রোম্বাস তৈরি হয়,
থ্রোম্বাস তৈরি হলে তো আরও ব্লক হয়ে যাবে, ছোটো ছোটো থ্রোম্বাস তৈরি হয়। তো থ্রোম্বাস তৈরি হতে গেলে প্লাটিলেট লাগবে না? তাহলে তোমরা ইকোস্প্রিন বা ক্লোপিডিগ্রেল এগুলো দিয়ে রাখি। ইকোস্প্রিন, ক্লোপিডিগ্রেল অ্যান্টি প্লাটিলেট এজেন্ট। এরপরে আমরা দেই হ্যাঁ স্টার্টিন ড্রাগ, অ্যান্টি কোলেস্ট্রল ড্রাগ, কারণ একই সাথে কোলেস্ট্রলটাও ওর সাথে জমে আরও এটাকে অ্যাগ্রাভেট করে কন্ডিশনটা। এই জন্য কোলেস্ট্রল কমানোর যে ঔষধ অ্যান্টি স্টার্টিন, স্টার্টিন যে ড্রাগগুলো আছে সেইগুলো কোলেস্ট্রল লোয়ারিং এজেন্ট, ঠিক আছে? এই যে অ্যাটোরভাস্টাটিন, রসুভাস্টাটিন, বহুত কিছু আছে। এরপরে আমরা আরেকটা দেই নিউরোভিটামিন। নিউরোভিটামিন নিউরো কেন কেন বলো তো নিউরোভিটামিন? এই কথাগুলো আমরা বলি না এক সময়। এই রুগীর এই যে রেস্ট পেন শুরু হয়ে যায় না এক সময়, রেস্ট পেন কেন হয় বলো তো? একটা পর্যায়ে এত ব্যথা যে তার একদম মানে রেস্ট অবস্থায়, এটারে আমরা একটা পর্যায়ে বলি ক্রাইং অফ দ্য ডাইং নার্ভ। ক্রাইং অফ দ্য ডাইং নার্ভ। ভ্যাসো নার্ভোরাম নাম শুনছ? ভ্যাসো নার্ভোরাম বলে একটা জিনিস আছে। ভেসেলের নার্ভ সাপ্লাই, ওই ভেসেলেও তো একটা নার্ভ সাপ্লাই আছে না? নার্ভ ছাড়া কি কোনো জায়গা আছে না? সেন্সেশন তো সব জায়গা থেকে আছে। তাহলে ওই ভেসেলের ভ্যাসোরাম তো আছেই, ভ্যাসা নার্ভোরামও আছে। ভ্যাসোরাম হলো ভেসেলকে যে ভেসেল সাপ্লাই দেয়। একটা ভেসেলের সাপ্লাইয়ের জন্য তারও ভেসেল আছে। তো ওই এদেরকে ওই প্রথমে তো ভেসেলটা তো চিকন হয়ে যাচ্ছে, তো সেই ভেসেল যদি চিকন হয় তাহলে তার যেটা সাপ্লাই দেয় সে তো আরও চিকন, সেখানে এক পর্যায়ে ব্লাড সাপ্লাই তো থাকবেই না। তাহলে ভ্যাসোরামগুলো মরে গেল। এরপরে ওই ভেসেলকে সাপ্লাই দেওয়ার জন্য যে নার্ভগুলো আছে, ওই নার্ভগুলো তো পুষ্টি নেবে ওই ভেসেল থেকে, ওই পুষ্টি নিতে পারে না। একটার সময় যেয়ে ওই নার্ভগুলো কান্নাকাটি শুরু করে দেয়। এবং নার্ভের কান্না মানে যারা পেইনটা সেন্সেশন করে তারাই যদি কান্না করে, তা সেই কান্না আর নিরসনের আর কোনো উপায় আছে? এই জন্যে এটার নাম হলো ক্রাইং অফ দ্য ডাইং নার্ভ। এটারে ব্যাখ্যা করা লাগবে তোমাদের যে কেন ক্রাইং অফ দ্য ডাইং নার্ভ। এবং ওই নার্ভটাকে সতেজ করার জন্য আমরা অনেক সময় নিউরোভিটামিন দিয়ে রাখি। নার্ভের B1, B12, B6 বিভিন্ন জিনিস আমরা দিয়ে রাখি, যদিও খুব বেশি লাভ হয় না। আচ্ছা, তাহলে হ্যাঁ কোনটা? ও আচ্ছা, এটা বললাম না যে এটা অ্যাবসলিউট কোনো এই দিলে যে সারবে এমন কোনো কথা নাই। রোগীর 20% 50% প্রথম দিকে কমায়, কিন্তু রোগী যদি আবার ওই 2-1টা করে সিগারেট খায়, আবার ওই পালায় সিগারেট খায়, এগুলো সারে না। এই কারণে প্রথম দিকে একটু কাজ করলেও পরবর্তীতে আসলে কাজ হয় না। 2 মাস 6 মাস 1 বছর তুমি দিয়ে রাখতে পারো, যতদিন পর্যন্ত আঙ্গুল পচে গেল তখন তার কিছু করার নেই, আঙ্গুল তো বাদ দিতে হবে। এরপরে আস্তে আস্তে পা পচে যাচ্ছে, পা তো বাদ দেওয়া লাগবে। এখন রোগী যদি বলে আমি অপারেশন করবো না, আমার ওষুধ দিয়ে, তা তুমি ওষুধ দিয়ে যাবা, কী করবা? আচ্ছা, এই গেল বার্জার্স টেস্ট, বার্জার্স এক্সারসাইজ আর বার্জার্স পজিশন, 3-4টা কথা আছে, টার্ম আছে। বার্জার্স টেস্ট, বার্জার্স এক্সারসাইজ, বার্জার্স অ্যাঙ্গেল আছে, আর একটা হচ্ছে বার্জার্স পজিশন। সব বার্জার্স দিয়ে নাম, খুব সহজ একদম। বার্জার্স টেস্ট আমরা কিভাবে করি? ওই রোগী যদি চিত হয়ে শুয়ে থাকে তার ব্যথা বাড়বে না? তার চেয়ে এবার যদি পাটা উঁচু করতে বলি আরও ব্যথা বাড়বে কি বাড়বে না? তাহলে এইটাই হলো বার্জার্স টেস্ট যেটা আমরা করি। আমরা ওর বলবো যে পাটা আস্তে আস্তে উঁচু করেন তো। প্রথমে পা নিচে আছে, রুগী আরামে আছে, এরপর শোয়াই দিলাম, তারপরেও বললো যে না মোটামুটি আছি। এরপর বললাম যে পাটা আস্তে আস্তে উপরে তোলো, সে দেখা গেল যে এর আগে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পা তুললেও কোনো ব্যথা হতো না, আর ইদানিং 30 ডিগ্রিতেই তার ব্যথা শুরু হয়ে গেছে। হরাইজন্টাল লেভেল থেকে 30 ডিগ্রিতেই ব্যথা শুরু হয়ে গেছে। তাহলে বার্জার্স অ্যাঙ্গেল কত? 30 ডিগ্রি। আর এই টেস্টটা যেটা করতেছে এই ম্যানুভারটাকে বলা হচ্ছে বার্জার্স টেস্ট।
আর বার্জার্স এক্সারসাইজ, এই রুগী ওই যে পা একটু তুলবে নামাবে, যে পর্যন্ত তার ধারণ ক্ষমতা আছে, যেখানে ব্যথা শুরু হয় ওর উপরে আর তুলবে না, এইভাবে ওঠাইতে তার কিছু এক্সারসাইজ দেই অনেক সময়, মানে ভাস্কুলারিটি বাড়ানোর জন্য, কোল্যাটারাল ডেভেলপ করার জন্য রুগীরা আমরা বলি যে আপনি শর্ট ডিস্টেন্সে যেটুকু হাঁটতে পারেন হাঁটাহাঁটি করবেন, আর শুয়ে থাকলেও পাটা যে অ্যাঙ্গেলে তুললে ব্যথা হয় তার উপরে আর তোলার দরকার নেই, ওইভাবে ওঠানামা করেন। এতে কি হবে, ওই ইস্কিমিয়ার কারণে কিছু সেন্সেশন ওই ভেসেলগুলোতে হয়, যার ফলে কিছু কিছু কোল্যাটারাল ডেভেলপ করে। এটা হলো বার্জার্স এক্সারসাইজ। বার্জার্স টেস্ট গেল, কীভাবে টেস্টটা করি, আর বার্জার্স অ্যাঙ্গেলও বুঝলাম, আর বার্জার্স পজিশান, এই রুগীগুলো কী পজিশানে থাকে, ওই রে বসে থাকে, পাটা ঝুলাই বসে থাকে, আবার খানিক সময় একটু উপরে তোলে, এইভাবে একটু থাকে, আবার একটু তোলে, এইসব করে, এইগুলো এই পজিশান টিপিক্যাল পজিশান ফর বার্জার্স ডিজিজ পেশেন্ট। এইগুলো গেল, তাহলে আমরা এগুলো আলাপ করলাম। অ্যাঙ্গেল হলো যে অ্যাঙ্গেলে তুললে ব্যথাটা শুরু হবে, হরাইজন্টাল থেকে যে অ্যাঙ্গেলে তুললে ব্যথাটা শুরু হবে। 30 ডিগ্রিতে শুরু হইলে 30 ডিগ্রি, আগে 90 ডিগ্রিতে কোনো ব্যথা হতো না, এখন 30 ডিগ্রিতে ব্যথা হয়, ওইটা ওর জন্য, ওই রুগীর জন্য 30 ডিগ্রি হলো বার্জার্স অ্যাঙ্গেল। আবার অনেক রুগীর অত সিভিয়ার না, তার ব্যথা শুরু হচ্ছে 60 ডিগ্রিতে, মানে আরও উঁচু করলে, ভূমি থেকে 60 ডিগ্রিতে, তাহলে সে রিলেটিভলি তার চেয়ে একটু ভালো, বোঝা গেছে না? একজনের 5 ডিগ্রিতেই ব্যথা শুরু হচ্ছে, তাহলে সে আরও খারাপ। আচ্ছা, এবার আসো যেটা, যে ম্যানেজমেন্ট যেটা বলছিলাম, যে মেডিকেল ম্যানেজমেন্ট হলো এই বুঝলাম। এবার আসো সার্জিক্যাল ম্যানেজমেন্ট। আমরা এই রোগীর ওই যে তুমি এনজিওগ্রাম করছো, তারপরে ডুপ্লেক্স করছো, সব কিছু করে আমরা একটা অ্যাসেসমেন্ট তো পাইলাম যে এই রোগীর শর্ট সেগমেন্ট নাকি লং সেগমেন্ট অ্যাথেরোস্ক্লেরোসিস, মানে ব্লকেট, যেটা মানে যে ভেসেলটা বন্ধ হয়ে গেছে, এটা কি শর্ট সেগমেন্ট নাকি লং সেগমেন্ট বন্ধ, এটার উপরে ডিপেন্ড করে। মনে করো শর্ট সেগমেন্ট, একটা জায়গায় ব্লক হলো, হয়তো মনে করো অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি জাস্ট 1 ইঞ্চি একটা বন্ধ হয়ে আছে, থ্রোম্বাস, এর নিচেও ভালো আছে, উপরেও ভালো আছে। শর্ট সেগমেন্ট যদি হয় তাহলে ট্রিটমেন্ট অফ অপশান হলো এনজিওপ্লাস্টি, মানে এর উপরে একটা ছিদ্র করে একটা বেলুন যদি আমরা ওর মধ্যে দিয়ে ঢুকাই দিয়ে বেলুনটা ফুলাইয়ে এই সমস্ত ময়লাটা যদি বের করে নিয়ে আসি, তাহলে তার ভেসেলটা পরিষ্কার হয়ে গেল, ব্লাড সাপ্লাই প্রবাহিত হবে, রোগী ভালো থাকবে। দিস ইজ কল্ড এনজিওপ্লাস্টি, শর্ট সেগমেন্ট যদি হয়। এখন একটা রুগীর দেখা গেল একদম এই হাঁটু থেকে শুরু করে ওই পা পর্যন্ত পুরাটাই ব্লকেট, তা তুমি কোথায় বেলুনটা ঢোকাবা আর কোথায় পরিষ্কার করবা, কোনো লাভ নেই। তাহলে এর একদম এর ক্ষেত্রে কি করব, অ্যাম্পুটেশনও না। সবাই রুগীকে পা কাটতে চায়, সিম্প্যাথেটিক একটা আসলে আমরা পরে আসবো। তবে আমরা যেটা বলছি, যেটা মনে করো পায়ের পাতায় আর্টারিয়াল ডরসালিস পেডিসটা যেই ভালো পাচ্ছি, আর অ্যান্টেরিয়র টিবিয়াল পুরাটা ব্লক, আবার এদিকে পপলিটিয়াল ভালো আছে, তাহলে আমরা যদি পপলিটিয়াল থেকে ওই আর্টারিয়াল ডরসালিস পেডিস পর্যন্ত একটা বাইপাস দিয়ে দেই, তাহলে রুগী ভালো হয়ে গেল। নিচে সাপ্লাই তো যাচ্ছিল না, এখন যাবে, তার পাটা বেঁচে থাকবে। তাহলে যদি লং সেগমেন্ট ব্লক থাকে, তাহলে তোমাকে অবশ্যই বাইপাস করতে হবে, বাইপাস গ্রাফট। এটা তুমি আর্টারি দিয়ে করতে পারো, ভেন দিয়ে করতে পারো। তুমি গ্রেট স্যাভেনাস ভেন তুলে এই উপর থেকে নিচ পর্যন্ত লাগাই দিলা, শেষ। গ্রেট স্যাভেনাস ভেন, তোমার নিজের ভেন তো আছে 2 পায়ে 2টা, ভেন দিয়ে করে দাও, সমস্যা কী? এটা দিয়ে ভাস্কুলারিটি যাবে। আমার কথা বোঝা গেছে? শর্ট সেগমেন্ট হলে এনজিওপ্লাস্টি, লং সেগমেন্ট হলে বাইপাস। আর এই দুইটা, আর হলো যে আঙুলগুলো পচে যাবে সেই আঙুলগুলো বাদ দিতে হবে। গ্যাংগ্রিন যে টোজগুলো আছে সেগুলো কাটবা। তুমি যে বলছো যে অ্যাম্পুটেশন, একটা রুগী সহজে কি তার পা হারাইতে চায় না। আর আমরাও ডাক্তাররা চেষ্টা করি, যদি অপশান থাকে পা না কেটে, তাহলে সেটা আগে করতে হবে। আর একটা জিনিস আছে, এটা তো গেলাম ওই লিম্বের ম্যানেজমেন্ট। এই লিম্বে ছাড়া দূরে আমরা একটা অপারেশন করি অনেক সময়। কি করি? লাম্বার সিম্প্যাথেক্টমি। এইখানে কেটে
এইখানে কেটে ভিতরে যায় সিম্প্যাথেটিক ট্রাঙ্ক আছে না, সিম্প্যাথেটিক ট্রাঙ্ক লাম্বার 1 2 3 4 5, এই যে লাম্বার যে সিম্প্যাথেটিক ট্রাঙ্ক দুই সাইডে দুইটা থাকে আমাদের একদম নিচে, একদম ভার্টিব্রার উপর দিয়ে, ভার্টিব্রার গা ঘেঁষে, ভার্টিব্রার বডির গা ঘেঁষে কি যায়, সিম্প্যাথেটিক ট্রাঙ্ক যায়। এই সিম্প্যাথেটিক ট্রাঙ্কটাকে আমরা লাম্বার 1 2 3 4 5 5টা আছে তাই তো, একটা যে কোনো এক সাইডে লাম্বার রিজনে একটা বা দুইটা ট্রাঙ্ক রেখে বাকিগুলো ফেলে দিই। ইজাকুলেশনের জন্য একটা দুইটা সেগমেন্ট আমাদের রাখতে হয় মেলদের ক্ষেত্রে। এই জন্যে আমরা লাম্বার 1 বা 2 একটা গ্যাংলিয়ান যদি আমরা রেখেও দেই, বাকিগুলো আমাদের এখানে ফেলে দিই দুই সাইড থেকে। এখন বলতে পারো স্যার এতে লাভ কী? এতে লাভ হলো সিম্প্যাথেটিক যদি আমরা ফেলে দিই তাহলে প্যারাসিম্প্যাথেটিকটা থাকবে শুধু। সিম্প্যাথেটিকের কাজ হলো পেরিফেরাল ভ্যাসো কনস্ট্রিকশান, পেরিফেরাল ভ্যাসো কনস্ট্রিকশান। তাহলে পেরিফেরাল ভ্যাসো কনস্ট্রিকশানটা আর হবে না, তখন ওই ভেসেলগুলো ডাইলেটেশন এমনি অটোমেটিক ডাইলেটেশন হয়ে যাবে ডিউ টু প্যারাসিম্প্যাথেটিক অ্যাকশান। না, ভেরিকোসিটি তো হয় ভেনে, এরা তো আটারিতে, এই কাজটা হচ্ছে আটারিতে। আর ভেরিকোসিটি হইলেও ভেনের উপর দিয়ে গেলেও রুগী তো বেঁচে থাকলো। ভেন তো কোনো ফলসলে মানে ভেনে কোনো লাভ নেই, ভেন কেটে ফেললেও রুগীর কোনো অসুবিধা হয় না। আমরা তো ভেরিকোস ভেন তো সব লাভ করে দিচ্ছি, তো রুগীর কোনো সমস্যা তো নেই। মেনলি সুপারফিশিয়াল ভেনের কাজ কী? এ তো আল্লাহ তাআলা দিয়েছে ভেরিকোস, গ্রেট স্যাপিনাস ভেন অনেক কাজে লাগে আমাদের। এই যে তুমি বাইপাস করবা, আমাদের হার্টে যে বাইপাস করতেছি আমরা তো ওই ভেনটাই তুলে নিয়ে আসি। আর যাদের ভেরিকোসিটি হয় ওই ভেন তাদের কাজে লাগে না, তাদের ওই সুপারফিশিয়াল ভেন সব স্যাক্রিফাইস করতে হয়। তাহলে আমরা লাম্বার সিম্প্যাথেক্টমি একটা অপশান আছে। এই লাম্বার সিম্প্যাথেক্টমিতে যেটা হয় সেটা হলো এই যে পেরিফেরাল ভেসেলগুলো ডাইলেট হয়, তখন ব্লাড সাপ্লাই বাড়ে। তবে এটা নিয়ে কন্ট্রোভার্সিও আছে। এটা আবার এই যে এটা 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 বলা হয় যে আরও একটা কাজ এরা করে, সেটা হলো যে এরা ডিপ থেকে সুপারফিশিয়ালি ব্লাড সাপ্লাইটা বাড়ায়। এখানে ব্লাডটা শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় ডেভিয়েট করে। মনে করো তখন সুপারফিশিয়াল ভেসেলগুলো ডাইলেট হলো, ব্লাড সাপ্লাইটা তখন বাড়াই দিল, কিন্তু দেখা গেল আলটিমেটলি মাসেলে মানে ডিপ আর্টারি যেগুলো আছে, ব্রাঞ্চ যেগুলো আছে, ওইখানে ইস্কিমিয়া ডেভেলপ করে, যার ফলে সুপারফিশিয়াল আলসারগুলো হিলিং হয় বটে। সুপারফিশিয়াল যে আলসারগুলো থাকে এগুলো হিলিং হয়, কিন্তু তার ডিপে মাসেলে ইস্কিমিয়া হয়। এই কারণে এটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু। এটা তোমাদের অত ডিপে না জানলেও চলবে। তারপরেও বার্জার্স ডিজিজের একটা অপশান যে আছে লাম্বার সিম্প্যাথেক্টমি, অন্তত এই কথাটা যাতে বলতে পারো সেই জন্য এখানে আলাপ করলাম। তাহলে আমাদের অপশান হলো মেডিকেল ম্যানেজমেন্ট, সার্জিক্যালের মধ্যে এনজিওপ্লাস্টি আছে, বাইপাস গ্রাফটিং আছে, এরপরে আছে লাম্বার সিম্প্যাথেক্টমি আছে, অ্যাম্পুটেশন আছে। ফাইনালি কোনো কিছুতে লাভ হলো না, অ্যাম্পুটেশন। ঠিক আছে, দিস ইজ অল অ্যাবাউট বার্জার্স ডিজিজ।